আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সি আমিরা। শুরুতে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে জুলাই গণহত্যার বিচার, জানালেন চিফ প্রসিকিউটরের পরামর্শক। ভারত হাসিনাকে ফেরত না পাঠালে আন্তর্জাতিক কোর্টে যাবার ঘোষণা। দায়িত্ব নিয়েই দুর্নীতি কমানোর ঘোষণা দিলেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি না করার প্রতিশ্রুতি। এবং ৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেন সংস্কৃতি কর্মীরা। গান ও সংগ্রামী কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল ধরে রাখেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার মামলায় অভিযুক্ত পলাতক শেখ হাসিনাকে আইন মেনে বাংলাদেশের কাছে ভারতের ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নিয়োগ পাওয়ার পর বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন প্রসিকিউশন দলের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালে এসে তিনি বৈঠক করেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সাথে। পরে সাংবাদিকদের ক্যাডম্যান বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পূর্ণ সহযোগিতা করবেন তিনি। This process is going to require the full assistance and support of the international community, politically and legally. That process will be continued, and I will do whatever I can to support this office to ensure that these trials meet the highest international standards. শেখ হাসিনাকে ফেরত দেয়া প্রসঙ্গে ব্রিটিশ এই আইনজীবী বলেন, ভারত আইন অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে পারে, আর না দিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই মামলার বিচার কাজ চলার সুযোগ রয়েছে। We would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. If extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে আসামি পক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারে। আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। 10 বছর আগে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয়, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছিল জামায়াত, কিন্তু সে সময় তাকে আইনজীবী হিসেবে কাজ করার অনুমোদন দেয়নি শেখ হাসিনার সরকার। তবে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সেই টবি ক্যাডম্যানই এখন জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের পরামর্শক। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও প্রশাসন এবং পুলিশের কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তির বিচার কাজ চলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে আশা করছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে বাতিল না হয় সেজন্য জনগণকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে একই অনুষ্ঠানে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, ভোটাধিকার নিশ্চিতে এখনও জনমনের শঙ্কা আছে। আরও জানাচ্ছেন রসনা দাস। গণতন্ত্রের পথে চলি একসাথে এই প্রতিপাদ্যে নাগরিক সংগঠন সুজন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। এ সময় সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, বিগত 15 বছরে দেশের নির্বাচন কাঠামো ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার, তাই জনগণের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় ঐক্যমত গড়ে তোলা প্রয়োজন। আরএনজি সেক্টরে, কারণ এটাই একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে।
অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, চলমান সংস্কার নিয়ে সচেতনতা ও জনমত তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সোচ্চার হতে হবে জনগণকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার যাতে বাতিল না হয় তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। নেভার এভার এগেইন, আবার যেন না হয়। আমরা আশাবাদী হতে চাই, কিন্তু পাহারাদারদের ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র হলো পাহারাদারিত্বের একটা কাঠামো। তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সবার আগে প্রয়োজন প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন। একজনের নাগরিকদের মধ্যে রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব নিয়েই দুর্নীতি কমানোর ঘোষণা দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। অঙ্গীকার করলেন নিরপেক্ষভাবে কাজ করার। রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। এক সপ্তাহের মধ্যে সম্পদ বিবরণী জমা দেবেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগেরও জবাব দেন চেয়ারম্যান। রিপোর্ট মাহবুব কবির চাপলের। 42 দিন পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেল 3:30টার দিকে দুদক কার্যালয়ে আসেন নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বিদেশ থাকায় আসতে পারেননি আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। দায়িত্ব নিয়ে প্রথম দিনেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে 1.5 ঘন্টার বেশি সময় বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনার। পরে সাংবাদিকদের জানান তাদের পরিকল্পনার কথা। আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখবো। দুদক নিয়েও অনেক প্রশ্ন বাজারে আছে যে দুদক নিজে কতটা দুর্নীতিমুক্ত। দুদক এই সমাজেরই একটি অংশ। কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। 2006 সালে বিমানের এমডি থাকার সময় আব্দুল মোমেনের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি এখন দুদক চেয়ারম্যান। সেই অভিযোগের জবাব দেন আব্দুল মোমেন। সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি, সেই প্রত্যয়ন দুদকই করেছে। আপনার যদি তারপরেও কোনো সন্দেহ থাকে, অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে। যদি ভাইরাল হয়ে থাকে, আপনারা কেন তদন্ত করছেন না? এ সময় নতুন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি জানান, দুদকের কালো মেঘ কেটে গেছে। এখন ছোট বড় সব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। দুদকের সামনে মেঘ ছিল, এটা আপনারা জানেন। এটা আমার মুখে এটা আর বলানোর প্রয়োজন নেই। এটা সকলেই আমরা জানি। মেঘ যতক্ষণ মেঘ থাকবে না, দেখবেন ইনশাল্লাহ দুদক বা দুর্নীতি দমন কমিশন এর নামেই রয়েছে, এর কাজ কি। দুদকের 7ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর আব্দুল মোমেন। এখন দেখার বিষয় তিনি লাকি 7 হতে পারবেন নাকি আগের মতোই কমিশন চলবে, যার উপর নির্ভর করবে বাংলাদেশের দুর্নীতি বাড়বে নাকি কমবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা, আর না করলে কঠোর শাস্তি নিশ্চিতে বিধান করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা আরো বলেন, যারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। রায় ঘোষণার পরই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এ সময় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন বলে জানানো হয়। আমরা একটা ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যায়, স্বেচ্ছায় যেন চলে যায়। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। তারুণ্যের শক্তি দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহ টাউন হলে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হলেও গণতান্ত্রিক মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি বলেও অভিমত তার।
ময়মনসিংহ থেকে মিজান শাহজাহানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমদাদুল হক। ঢাকা শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিতর্ক প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার যোগ্যতা যে মফস্বলের শিক্ষার্থীরা অর্জন করতে পেরেছে, এর উজ্জ্বল উদাহরণ ময়মনসিংহ উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিতার্কিকরা। ইংরেজি ভাষায় তাদের যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে টাউন হল মিলনায়তন। If it is, then please look at our neighbor country, India. And a democracy must protect the rights of minorities and marginalized groups, fostering unity and inclusivity. The developing countries are still developing and aren't developed yet. Democracy ensures justice by distributing power across institutions and preventing its concentration in a single individual or group. আফিফ আজাহারের সভাপতিত্বে গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কের মূল্যায়ন পর্বে তিনি বলেন, তরুণরা রুখে দাঁড়ালে আর কখনোই ফেসিবাদীর কবলে পড়বে না বাংলাদেশ। তরুণরাই কিন্তু আজকে রুখে দিয়েছে। আমি মনে করি আজকে এই যে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা হলো উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, আজকে এখানে যে তরুণরা রয়েছে, যে অভিভাবকরা রয়েছে, ময়মনসিংহবাসী রয়েছে, সমগ্র বাংলাদেশ রয়েছে, 18 কোটি মানুষ রয়েছে, এই তরুণদের নেতৃত্বেই এই বাংলাদেশের স্বৈরাচারকে যদি আবারও কোনো রকম ভাবে বাংলাদেশ স্বৈরাচার তাদের অপচেষ্টা করবার চেষ্টা করে, এই তরুণরাই তাকে রুখে দিবে। এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো থেমে যায়নি। আমরা চাই না বাংলাদেশে একটা বিনা ভোটের মাধ্যমে কোনো নির্বাচন হোক। যারা বিনা ভোটে নির্বাচন করেছে, দিনের ভোট রাতে করেছে, যারা আমি আর দামে নির্বাচন করেছে, সেই ধরনের নির্বাচন যাতে বাংলাদেশে না হয়। বাংলাদেশে যাতে গণতন্ত্র চর্চা হয়, বাংলাদেশে যাতে অধিক গণতন্ত্র চর্চা হয়, বাংলাদেশে যাতে প্রত্যেকটি মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার সে যাতে ফিরে পায়, সেটি কিন্তু আমি এখানে আশা করছি। বিচারকদের রায়ে বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকারা। পরে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের হাতে তুলে দেন চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ। চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস নেমেছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি। গতকাল ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। শীতের সাথে বেড়েছে কুয়াশার তীব্রতা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এদিকে কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে গত দুদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা থাকায় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের বিজয়গাথা। ৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে ব্যতিক্রমী ভূমিকা ছিল সংস্কৃতি কর্মীদের। মাঠে ঘাটে যুদ্ধের ময়দানে গান পরিবেশন ও সংগ্রামী কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল ধরে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। অনেক শিল্পী রেডিও টিভিতে যাওয়া বন্ধ করে যোগ দিয়েছেন যুদ্ধে। কেউ কলকাতায় গিয়ে গান গেয়ে করেছেন তহবিল সংগ্রহ। সেই যোদ্ধা শিল্পীদের একজন শাহিন সামাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ও চাওয়া নিয়ে ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। ৭১-এর মুক্তি সংগ্রামে যে যেভাবে পেরেছিলেন অংশ নিয়েছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে। যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান গেয়ে অনেক শিল্পী তখন কণ্ঠযোদ্ধা হিসেবে যোগ দেন মুক্তির এই সংগ্রামে। সে সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দিয়ে সহযোদ্ধাদের সাথে গান গাইতে মাকে না জানিয়ে মাত্র ১৯ বছর বয়সে বাসা ছেড়ে কলকাতায় চলে যান শিল্পী শাহিন সামাদ। এক কাপড়ে গেছি, বোরখা পরা, সবাইকে নামায়া বুঝছো, সমস্ত লন্ড ভন্ড সুটকেস খুলে টুলে সব দেখতেছি যে মুক্তিযোদ্ধাদের কিছু পাস করছে কিনা। জিটি রোডে যখন উঠলাম, দূরের থেকে একটা আর্মির গাড়ি আসতেছে, পাকিস্তান আর্মির। বিশ্বাস করো, আমার এখনো ভয় লাগে। ঠিক আমাদের সামনে এসে দাঁড়াইছে। আমার ঘুমটাটা উঠাবে, পাশের ছিল লোকটা বলে ছোড় দো জানে দো ছোড় দো, নাও ছাড়তে পারতো, আমাকে ধরে নিয়েও যেতে পারতো। কলকাতায় তিনি সহ তাঁর সহযোদ্ধাদের কাজ ছিল বিভিন্ন অঞ্চলে ঘুরে দেশাত্মবোধক, কখনো বা গণসঙ্গীত গেয়ে অর্থ সংগ্রহ করা। কাজটা ছিল আমার
পুরো কিন্তু আমরা পশ্চিমবঙ্গ কভার করছি। আমরা যেসব পয়সা পেতাম ওইটা কিন্তু তোমার চাল ডাল তেল নুন মুড়ি তারপরে তোমার চিড়া, হ্যাঁ, বিস্কিট টিস্কিট এগুলা, আর তার সাথে অনেক তোমার শাড়ি কাপড় যা যা দরকার হয় খাবারের রয়েছে তোমার হাড়ি পাতিল এগুলা বুঝাই করে চলে যেত বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে। তিনি বলছেন মুক্তির সেই যুদ্ধ কোনো একক দলের বা ব্যক্তির নয়, মহান মুক্তিযুদ্ধ ছিল আপামর বাঙালির। এক একজন এক এক মত দিলে হবে না, এগুলো তো নেগেটিভ। আমাদের বললাম না খুব কাদাক ছোড়াছুরি, সবাই সবাই সেই সময় মুক্তিযুদ্ধ করছে। আমার আসলে দুঃখ লাগে, আমরা দেশটা চাচ্ছি মানে ধরো এই যে সবাই মমত্ববোধ থাকবে, দেশের প্রতি ভালোবাসা থাকবে, এরকম আমি ইয়ে দেখি না। তার চোখে শোষণ বঞ্চনা থেকে মুক্তির যে মহিমা ছিল ৭১-এ, ২৪-এও তার প্রতিফলন ঘটিয়েছে নতুন প্রজন্ম। আমি ওদের কাজটাকে মূল্যায়ন করবো ভালো দিক দিয়ে, পজিটিভ দিক দিয়ে। ওরা তো ভালোই করতেছে, সবকিছুই করতেছে। শুনো, আমি বললাম তো সময় দিতে হবে। আমরা অধৈর্য, ১৮-১৯ বছরের একটা জিনিস ওলট পালট হয়ে গেছে, সেটাকে ঠিক করতে তো সময় দিতে হবে। ৭১-এর মতো সবাই একসাথে হাতে হাত রেখে দেশকে এবার উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, সেই আশায় বুক বেঁধে আছেন রণাঙ্গনের এই গানের পাখি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ফরিদপুরে পেঁয়াজ বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ও বাজার দর ভালো থাকায় জেলায় পেঁয়াজের আবাদ বেড়েছে। তবে কৃষকের অভিযোগ, সরকারি প্রণোদনায় দেয়া বীজ পাচ্ছেন না তারা। কৃষি উন্নয়ন কর্পোরেশন অভিযোগের সত্যতা স্বীকার করলেও তা মানতে নারাজ কৃষি অধিদপ্তর। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরে মুড়িকাটা, দানা ও হালি এই ৩ ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। বর্তমানে হালি পেঁয়াজ রোপণ ও বীজতলা তৈরির কাজ চলছে। সরকারি অনুদানের বিএডিসির তাহেরপুরি বীজ পেয়েছি, এটা বীজ ফেলাইছি, বীজটা খুবই সুন্দর গজাইছে। ৩ বিঘে বই লাগাইছিলাম, অনেক পেঁয়াজ পাইছিলাম আমি, দামও ইনশাআল্লাহ ভালো পাইছি। এবার পেঁয়াজ আরো বাড়াই দেব। এবার উৎপাদন বাড়াতে প্রতি বছর সরকারি প্রণোদনার বীজ দেয়া হলেও এবছর অনেকেই তা পাননি বলে অভিযোগ কৃষকের। আবার প্রণোদনার বীজ পেলেও কাঙ্ক্ষিত মাত্রায় চারা না গজানোয় ক্ষোভ জানান অনেকে। তারা আরো আগেতে ফলন চাষ করে, কিন্তু আমরা কোন একটা সরকারি বীজ পাই না। আমাকে লিস্ট নিয়ে যায় প্রতি বছরই, আসলে আমাকে পেঁয়াজের বীজ আমরা পাই না। এই পেঁয়াজের বীজগুলো কোথায় যায়? ১ কেজি বীজ পাইছি, ওই বীজ ফেলানোর পরে খেতে অর্ধেক জ্বালাইছে, আর যে অর্ধেক জ্বালাইছে ওই অর্ধেক ফিরে জ্বালানোর পরে এখন মরে যাচ্ছে। আমাদের কাছে কোনো সরকারি কৃষি অফিসার আইসা মাঠে কেউ বলে না যে সেটা প্রয়োগ করো। এদিকে কৃষক পর্যায়ে সরকারি প্রণোদনার বীজ সঠিকভাবে বন্টন না হওয়ার সত্যতা মিলেছে বলে জানায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। কিছু কিছু জায়গা তার বীজ পেয়েছে এবং অনেক জায়গা আছে তারা বীজে পাই নেই। সুতরাং যে বীজটা পাই নেই, আমরা টেলিফোন থেকে কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে, তারা যে বীজটা পায়নি, সুতরাং বীজটা যদি না পেয়ে থাকে তাহলে সেই বীজটা কোথায় আসছে, এটা একটা দেখার বিষয়। কিন্তু BADCর এই বক্তব্য সঠিক নয় দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমাদের কৃষি পুনর্বাসন প্রণোদনা কমিটি আছে, তারা যাচাই বাছাই করে তাদের উপস্থিতিতে এই জিনিসটি বিতরণ করা হয় এবং এই তালিকাটি আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। এই বিষয়ে যে জিনিসটি আছে, বিষয়টি কৃষকের নির্বাচন আমার দৃষ্টিতে 100% ঠিক আছে। এবছর জেলায় ৩৬,১৪০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার পার্টিস খেলার খবর। 2034 বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিট না করায় আয়োজক হিসেবে অনেকটাই নিশ্চিতই ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু কাতারের মতো সৌদি আরবের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করতে থাকে, তৈরি হয় বিতর্ক। তবে গতরাতে অনলাইন কংগ্রেসে সৌদি আরবকে 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা দিয়েছে ফিফা। মোট 23টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এর আগে 2030 বিশ্বকাপের আয়োজকের নামও ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 3 মহাদেশের 6টি দেশে হবে শতবর্ষ বিশ্বকাপ। ইউরোপের পর্তুগাল ও স্পেন, আফ্রিকা মহাদেশের মরক্কো আর দক্ষিণ আমেরিকার 3 প্রতিবেশী উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে 2030 সালের বিশ্বকাপ ফুটবল। 5 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ব্রুসিয়া ডর্টমুন্ডকে
3-2 ব্যবধানে হারালো বার্সেলোনা। তাতে চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো হ্যান্সি ফ্লিকের দল। ডর্টমুন্ডের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর 52 মিনিটে রফিনহার কল্যাণে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর 60 মিনিটে পেনাল্টি গোলে সমতা ফেরান ডর্টমুন্ডের সেরহিও গুরাসি। 75 মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস 2-1 কাতালানদের এগিয়ে দিল। 78 মিনিটে গুরাসি স্কোর লাইন 2-2 করেন। খেলা শেষের 5 মিনিট আগে ফেররান আরও 1 গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে পরাজিত করেছে জুভেন্টাস। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে জুলাই গণহত্যার বিচার, জানালেন চিফ প্রসিকিউটরের পরামর্শক। ভারত হাসিনাকে ফেরত না পাঠালে আন্তর্জাতিক কোর্টে যাবার ঘোষণা। দায়িত্ব নিয়েই দুর্নীতি কমানোর ঘোষণা দিলেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি না করার প্রতিশ্রুতি। এবং ৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেন সংস্কৃতি কর্মীরা। গান ও সংগ্রামী কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল ধরে রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন @ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।